নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মনটা বিশেষ ভালো নেই জানো তো, কারণ চারিদিকে যা দেখছি, যা হচ্ছে, মানুষের মধ্যে থেকে যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে, তা দেখে আমি সত্যিই লজ্জিত মানুষ হিসাবে। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলার যে আমরা মেয়েরা কোনো দিক দিয়েই সেফ নই। আমাদের নিজেদের রক্ষা নিজেকেই করতে হবে। আরেকটাই কথা বলবো, আরজি করে যে নির্মম ঘটনাটি ঘটেছে তার সুবিচার যেন খুব তাড়াতাড়ি হয়, দোষীরা যেন খুব তাড়াতাড়ি শাস্তি পায়। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। উঠেছি অনেক সকালে, ওই ধরো 6টা, তারও আগে। তোমরা যারা আমার ভ্লগ রেগুলার দেখো তারা জানো যে আমি সকালবেলা এক্সারসাইজ করি, বা ঘরে এক্সারসাইজ না করলে মর্নিং ওয়াক করি। তো আজকে ঘরেই এক্সারসাইজ করেছি, কারণ শরীরচর্চা করতে আমি খুব ভালোবাসি, নিজেকে সুস্থ বা ফিট রাখতেও আমি খুব ভালোবাসি, কারণ আমি নিজেকে খুব ভালোবাসি। আর এটা হওয়া উচিত সব মানুষের ক্ষেত্রে। এখন প্রত্যেকটা মানুষের মধ্যেই রোগ ভোগ খুব তাড়াতাড়ি চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা যদি নিজেকে ফিট বা সুস্থ রাখার একটু চ্যালেঞ্জ নিয়ে নিই তাহলে মন্দ হয় না, কারণ সুস্থ থাকতে সবাই ভালোবাসে, কে রোগ বিয়োগ চায় বলো। আমিও আগে অনেক মোটা ছিলাম, বিশ্বাস করো, আর আমার এত অসুবিধা হতো তোমাদের কি বলবো। আর এখন অনেকটা মেদ ঝরিয়ে আমি এতটাই সুস্থ আছি, ওই জন্য আমি সবাইকে বলি যে তোমরা একটু হলেও এক্সারসাইজ করো, ফারাকটা তোমরা নিজেরাই দেখতে পাবে। সকালবেলা যখন এক্সারসাইজ করছিলাম তখনই তোমাদের দাদা অফিস থেকে ফিরেছে, তো ও বললো যে চলো ছাদে। ও আর আমি একটু ছাদে যাই আমাদের গাছপালাগুলো দেখতে। ছাদে গিয়ে একটু সময় কাটিয়ে তারপরে নিচে চলে এলাম। আজকে আর ব্রেকফাস্ট করিনি, কারণ কাল রাতে অনেক রাত করে খাওয়া হয়েছে। আমি সচরাচর এত রাত করে খাই না। আমার আর আমার হাজব্যান্ডের কথা বলছি, মানে তোমাদের দাদার কথা বলছি, 7:30 থেকে 8টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। আমার মা বাবা অনেক রাত করে খায়, ওই ধরো 9:30 থেকে 10টা। এটা রাত না, মানে আমাদের ক্ষেত্রে এটা রাত। আর আমরা করে নিই হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে ডিনার। একটা হেলদি লাইফস্টাইল যখন তুমি ফলো করবে তখন তোমার উচিত যে অনেক আর্লি, মানে অনেক আগে ডিনার করে নেওয়া, এটা শরীরের পক্ষে খুব ভালো। তো যবে থেকে আমি ওয়েট লস প্রক্রিয়ার মধ্যে ঢুকেছিলাম, আজ থেকে 2 বছর আগে আমি ওয়েট লস করেছি প্রায় 20 কেজি মতন, 18 থেকে 20 কেজি মতো। তো যেদিন থেকে আমি ওয়েট লস জার্নিটা শুরু করেছি সেই দিন থেকে এখনও পর্যন্ত আমি চেষ্টা করি 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট করার। খুব ইম্পর্টেন্ট কাজ না থাকলে আমি রাত করে ডিনার করি না। তো কাল যেহেতু কোনো কারণবশত আমার রাত করে ডিনার করা হয়েছে, ওই জন্য আজকে সকালবেলা আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তোমরা অনেকেই যারা ডায়েটের মধ্যে থাকো তারা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কথা শুনেছো। হ্যাঁ, তো এটা এক প্রকার ইন্টারমিটেন্ট ফাস্টিং। তবে প্রতিদিন আমি এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা কন্টিনিউ করতে পারি না। তো যেদিনকে রাত করে ডিনার করি পরের দিনকে ব্রেকফাস্টটা আমি স্কিপ করে দিই, একবারে লাঞ্চ করি। তাই আজকে তাড়াতাড়ি লাঞ্চের প্রিপারেশন করার জন্য রান্নাঘরে ঢুকে গেছি। আজকে একটুখানি চিকেন করব, কাঁকরোল ভাজা করব, আর ডাল করব বাবার জন্য, কারণ বাবা যেহেতু মাংস খায় না। চিকেন বলো মাটন বলো, বাবা মাংসটা একটু অ্যাভয়েডই করে, কারণ বাবার হার্টের যেহেতু অপারেশন হয়েছে, ওই জন্য ডক্টর বলেছে একটু কম খেতে চিকেন মাটন। তো বাবা পুরোপুরি অ্যাভয়েড করে। আজকে আর তোমাদের উপরের ঘরটা দেখানো হয়নি যে কতটুকু কাজ কমপ্লিট হয়েছে, তো তোমাদের দেখাবো আমি। কি বলো তো, প্রত্যেক দিনই যদি আমি দোতলার কাজগুলো দেখাই তোমাদের ইন্টারেস্টটা একটু কমে যাবে। তো আমি 2-3 দিন পর পর ওই জন্য তোমাদেরকে দোতলার কতটুকু কাজ, এগুলো কতটুকু কাজ হয়েছে সেই সবগুলো তোমাদের সাথে শেয়ার করি, এতে তোমাদের ইন্টারেস্টটাও বজায় থাকবে। এখন রান্না করছি হচ্ছে পাঁচমিশালি একটা সবজি। তোমাদেরকে তো বলাই হয়নি, পাঁচমিশালি সবজিও করছি, কারণ ফ্রিজে অনেক এরকম সবজি পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তো সেটা নষ্ট হয়ে যাওয়ার আগে করে ফেলা ভালো, কারণ সবজির যে এখন আকাশ ছোঁয়া দাম, কোনো কিছু নষ্ট করতেও ইচ্ছে করে না।
তাই যখন দেখি সবজিগুলো শুকিয়ে যাচ্ছে আমি চট করে ওই পাঁচমিশালি সবজিটা করে ফেলি, এতে সবজিগুলো খাওয়াও হয়ে যায় আর ফেলাও যায় না। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি জানো তো, এটা আমার মনে হয় একান্তই, জানি না তোমাদের কি মত, একটু একটু যখন শুকিয়ে যাচ্ছে সবজিগুলো, সেই সবজি দিয়ে যখন কোনো রান্না করা হয়, এরকম পাঁচমিশালি টাইপ যদি সবজি করা হয়, সেই সবজির টেস্টটা একটু অন্যরকম হয়, মানে ভালো হয় আর কি। এটা আমি লক্ষ্য করেছি। জানি না, মেবি আমি ভুলও হতে পারি, কিন্তু এই শুকিয়ে যাওয়া সবজি দিয়ে যদি আমি পাঁচমিশালি সবজি রান্না করি, আমার স্বাদটা বেশি লাগে। ডাল আমার আগেই করা হয়ে গেছিলো, তারপর সবজি চাপিয়ে দিয়েছিলাম। তো সবজি এখন হয়ে গেছে, আর এখন চাপিয়ে দিয়েছি হচ্ছে চিকেন। আমার বরের আজকের দিনটা যেহেতু কোনো ডিউটি হবে না, সকালবেলায় এসেছে, আজকে আর কোনো ডিউটি হবে না, হতে হতে কাল বা পরশু। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে ও যেদিন বাড়ি থাকে সেদিনটাই হচ্ছে আমার ছুটির দিন, মানে আমাদের ছুটির দিন। সবার শনি রবি ছুটি থাকে আর আমাদের হচ্ছে কোনো দিন হয় না। তো আজকে যেহেতু ও বাড়িতে আছে ওই জন্য একটুখানি চিকেন রান্না করলাম। চিকেন ফ্রিজেই ছিল, বাবা আগের দিনই এনে রেখেছিল, তাই আজকে ও বাড়ি থাকার খুশিতে চিকেন রান্না হচ্ছে। কাল রাতে খাওয়ার পরে সকালবেলা যেহেতু কিছু খাইনি, মাংস রান্না করতে করতে এত খিদে পেয়ে গেছিল, মনে হচ্ছে কখন রান্নাটা শেষ হবে আমি স্নান করে খেতে বসবো। তবে রান্না প্রায় শেষের দিকে গরম মশলা বেটে এই মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম, আর একটুখানি ঘি দিয়ে দিলাম। যেহেতু সিম্পলভাবেই করেছি চিকেন কারিটা, ঘিটা দিতাম না, যেহেতু হাতের তৈরি করা ঘি, ওর জন্য এই ঘিয়ের স্বাদটা আমার অপূর্ব লাগে। তাই মাংস যেদিনকে হয় আমি 1 চামচ দিয়ে দিই। দারুণ খেতে হয়, হাতে বানানো ঘিয়ের একটা আলাদাই স্বাদ। আমার চ্যানেলে ঘিয়ের রেসিপি কিন্তু দেওয়া আছে, আমি কিভাবে সরজমিয়ে ঘি তৈরি করি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো, স্নান তো হয়ে গেছে, ওদিকে ও পুজোটা দিয়ে দিয়েছে, না হলে আরও খানিকটা দেরি হতো আমার। আর এদিকে আকাশে দেখো মেঘ করে আসছে, জামা কাপড় তো মেলে দিচ্ছি, এবার কখন শুকোবে আবার কখন আমাকে আবার জামা কাপড় নিতে আসতে হবে সেটাই বুঝতে পারছি না। জামা কাপড় শুকিয়ে যাওয়ার পরে সেই শুকিয়ে যাওয়া জামা কাপড় যদি বৃষ্টির জলে ভিজে যায় তখন কী বিরক্তি যে লাগে। আর এই সব বৃষ্টি না একদম প্রেডিক্ট করা যায় না, এই রোদ দেখে মেলে দিলাম, ঝমঝম করে বৃষ্টি, তাই খানিকটা ভয়ে ভয়েই জামা কাপড় মেলছি। দেখো তোমাদের দাদা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে, পুরো আসনটা কেমন সাদা ফুলে ভরে গেছে। আমাদের নিচের গাছটাতে এত বেশি ফুল ফুটছে, ভাগ্যিস বাবা বুদ্ধি করে গাছের ডালটা এনে লাগিয়েছিল, এখন এত পরিমাণে ফুল হয়, ফুল তুলেও গাছে ভর্তি ফুল থাকে। এখন ওই 12:30 মতো বাজে, তোমাদেরকে তো বলেইছিলাম যে তাড়াতাড়ি লাঞ্চটা করব, তাও একটু দেরি হয়ে গেছে, 11:30টায় করার কথা ছিল। আর পেটে রীতিমতো ছুঁচোতে ডন মারছে, এখন না খেলে সত্যি মাথা ঘুরে পড়ে যাব। তার উপর এত গরম লাগছে, বৃষ্টি ভালোই হচ্ছে জানো, কিন্তু গরম একটুও কমছে না। বাইরের ঠান্ডা, কিন্তু আমাদের ঘরের ভিতরে খুব গরম, চারিদিকে যেহেতু বাড়ি, তো হাওয়া ঢোকার আর জায়গা পায় না। ওই জন্য মানে প্রচুর আমি ঘেমেছি আজকে রান্না করার সময়, স্নান করেও আমি ঘামছি রীতিমতো। আমার বরের মুখের অবস্থা দেখছো, ও একই কথা বলছে যে গরম কমছে না, এত বৃষ্টি হচ্ছে তাও। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখন বিকেল 5টা মতন বাজে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আমি তো দুপুরবেলা ঘুমোই না, একটু এডিটিংয়ের কাজ ছিল, তো সেইগুলো করে একটু গল্পের বই পড়ছিলাম। তো এই করে করে 5টা বেজে গেল, বাইরে টুপটাপ করে বৃষ্টি পড়ছে, ওই জন্য ছাদেও আমি যেতে পারছি না। তো দেখলাম যে এই আলমারিটা অনেক দিন গোছানো হয় না, অগোছালো হয়ে সব পড়ে রয়েছে, জামা কাপড় খুঁজতে খুব অসুবিধা হচ্ছে। তাই ভাবলাম হাতে সময় আছে 1 ঘন্টা, সন্ধে নামার আগে এই আলমারিটা গুছিয়ে ফেলবো। অনেক দিন ধরে ভাবছি যে আলমারিটা গোছাবো, আর এই আলমারি গোছাতে আমার সবচেয়ে বেশি অলসতা লাগে। তো তারপর ভাবলাম যে অলসতাকে প্রশ্রয় দিলে চলবে না, একে যত বেশি প্রশ্রয় দেব তত চেপে বসবে। তাই জন্য ভাবলাম যে আজকে না, অলসতার বাঁধ ভেঙে আজকে আমাকে এই আলমারিটা গোছাতেই হবে। আর এত বেশি জামা কাপড় হয়ে গেছে, আমি সিরিয়াসলি আর রাখতে পারছি না, শোকেস আলমারি সব ভর্তি আমার জামা কাপড়ে।
আমি ভাবছি কবে দোতলার ওয়ার্ড্রোবটা হবে আর আমি ওখানে জামা কাপড়গুলো শিফট করব। মানুষ আমরা দুজন, কিন্তু জামা কাপড় ডবলেরও ডবল। মা বাবার আলমারি ওই ঘরে রয়েছে, ওটাতে কোনো সমস্যা নেই, তাও জায়গা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কিন্তু আমাদের এই দুজনের 3খানা শোকেস আলমারিতেও কুলোচ্ছে না। আর একটা কথা বলবো, এটা শুধু আমার ক্ষেত্রে হয় কিনা জানি না, তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কিভাবে এইগুলো ম্যানেজ করো। আমি ধরো গুছাবো, গুছিয়ে টুছিয়ে রাখবো আলমারির জামা কাপড়গুলো বা শোকেসের জামা কাপড়, 3-4 দিন পরে আবার ওলটপালট হয়ে যাবে। আমি ইউটিউবের অনেকজনের ভ্লগ দেখি, কত সুন্দর গুছিয়ে গাছিয়ে রাখে, জানি না তারা কিভাবে মেনটেন করে। তোমরা যারা মেনটেন করো আমাকে প্লিজ একটু বুদ্ধি দিও যে কিভাবে তোমরা মেনটেন করো। আমি জানি না কেন আমি যতবারই জামা কাপড় গোছাই 3-4 দিন পরে কেন সব ওলটপালট হয়ে যায়, আবার সে অগোছালো হয়ে যায়, যার জন্য আমি খুব ডিমোটিভেট হয়ে যাই জানো তো। যখন দেখি আলমারি জামা কাপড় উপচে উপচে পড়ছে আর পারা যাচ্ছে না, তারপর আমি গোছাতে বসি। আমার একটুও এই জিনিসটা ভালো লাগে না। তাই আমার দিদিরা, বোনেরা, যারা যারা আমার ভিডিও দেখো বা দেখছো, নতুন যারা যারা আমার চ্যানেলে অ্যাড হচ্ছ বা সাবস্ক্রাইবার রয়েছো, তারা আমাকে একটু বুদ্ধি দিও যে কিভাবে জামা কাপড় গোছালে অগোছালো হবে না, বা কিভাবে আমি দিনের পর দিন এই জামা কাপড়গুলো গুছিয়ে মেনটেন করে রাখতে পারবো। কারণ অগোছালো জিনিস দেখতে কারোরই ভালো লাগে না। আর 3-4 দিন পরপরই যদি এরকম আলমারি শোকেস অগোছালো হয়ে যায়, তাহলে কার রোজ রোজ গোছাতে ভালো লাগে বলো তো? আর কী করেই বা আলমারি শোকেস এরকম আপনা আপনি অগোছালো হয়ে যায়, সেটাও বুঝতে পারি না। তা যাই হোক, আলমারি শোকেস থেকে সব জামা কাপড় আমি বার করেছি। আজকে আমি ঠিক করেছি যে গুছিয়ে গাছিয়েই সব রাখবো। 2 দিন পর এমনিও ওলটপালট হয়ে যাবে, কিন্তু তাতে কি, অগোছালো জিনিস তো দেখতে ভালো লাগে না। অনেক দিন ধরেই ভাবছিলাম যে করব, তো আজকেই আমি ভাবছি করে নেব সব। আর দেখো এখানে জামা কাপড় গুছাতে আমি লেগে গেছি। ওর জামা কাপড়ের সেকশন আলাদা আর আমার জামা কাপড়ের সেকশন আলাদা। আর এরকম ভাগ ভাগ করে রাখলে না খুঁজতেও সুবিধা হয় জামা কাপড়। যেমন যেগুলো আমি রোজ পরি সেগুলো একদম কাছাকাছি রাখি, আর যেগুলো রোজ পরা হয়ে ওঠে না বা যেগুলো পরে আমি বাইরে যাই সেগুলো একটু দূরে থাকে বা নিচে রাখি। এরকম করে আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করছি, এতে জামা কাপড় খুঁজতে সুবিধা হয় আমারও ওরও। তবে তোমাদের দাদা আমি না খুঁজে দিলে কোনো জিনিস খুঁজে পাবে না। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলেও যতক্ষণ না আমি যাব ততক্ষণও একটা জিনিসও খুঁজে পাবে না। আর এই গুণটা শুধু আমার হাজব্যান্ডের মধ্যে আছে এটা বললে ভুল হবে। প্রত্যেকটা হাজব্যান্ড, প্রত্যেকটা পুরুষের মধ্যেই এই গুণটা বিদ্যমান। আমি ঠিক বলেছি কি না বলো, কমেন্ট করে জানিও কিন্তু। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলমারি কিন্তু গোছানো প্রায় কমপ্লিট। কত সুন্দর হয়েছে না গোছানো, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না আমি এত সুন্দর গুছিয়েছি। যাই হোক, আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কিছু বলার বা জানানোর থাকলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্যই আমি আছি, তাই তোমাদের সাপোর্ট খুব দরকার। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো।